heavy downpour, আর সিজন 2 হলো অ্যাভারেজ রেইনফল, সিজন 3 হলো কন্টিনিউয়াস ডাউনপোর। সো এই তিনটা সিজন আমাদের দেশের প্রি মনসুন, পোস্ট মনসুন আর মনসুন পিরিয়ডের সাথে আমরা রিলেট করতে পারি। তো পোস্ট মনসুন সিজন, যেটা এখন কারেন্ট আমাদের সিজন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত পোস্ট মনসুন, এখানে হলো কোনো রেইনফল থাকে না, সেটা হলো সিজন 1। সিজন 2 হলো গিয়ে তোমার অ্যাভারেজ রেইনফল, সেটা হলো প্রি মনসুন, মনসুনের জাস্ট আগে, মার্চ, এপ্রিল, মে, সিজন 2। আর সিজন 3 হলো তোমার জুন থেকে অক্টোবর পর্যন্ত, যেটা হলো গিয়ে মনসুন সিজন, অলমোস্ট কন্টিনিউয়াস ডাউনপোর, অলমোস্ট এভরিডে কন্টিনিউয়াস ডাউনপোর যেটা হয়। ক্লাস এ থেকে ই, এ বি সি ডি ই, এটা হলো গিয়ে 5টা টাইপের ক্লাস, ক্লাস অফ ডিফারেন্ট টাইপ অফ টেরেইনস, ডিফারেন্ট টাইপ অফ এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া কে ডিসক্রাইব করা হয়েছে, ফ্ল্যাট টু ভেরি হিলি, আবার ভেজিটেটেড, কাল্টিভেটেড টু আনভেজিটেটেড, আনকাল্টিভেটেড, ব্যারেন সয়েল। এখানে দেখবা সবসময় সি এর ভ্যালুটা কিভাবে ভ্যারি করছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই টেবিলটা যদি তুমি দেখো, টেবিলটা লক্ষ্য করে দেখবা উপর থেকে নিচ পর্যন্ত, তার মানে কি ভ্যারি করছে, ক্লাস এ থেকে ই, ফ্ল্যাট থেকে ভেরি হিলি, মানে স্লোপটা ভ্যারি করছে, যত হাই স্লোপ হচ্ছে কে বি এর ভ্যালু বাড়তেছে। এন্ড রিলেশনশিপটা তোমরা যদি দেখো, বার্লোস কনস্ট্যান্ট, রান অফ আর precipitation, these two are related directly by Barlow's constant. So Barlow's constant যদি বাড়ে, রান অফ কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, রাইট। সো কেবি যদি বাড়ে, রান অফ বাড়বে। সিমিলারলি এখানে তাকিয়ে দেখো, তোমার যদি স্লোপ বাড়ে একটা টেরেইনের, একটা ক্যাচমেন্টের, ফ্ল্যাট সারফেসে একই সিজনে 7 কেবি, আর ভেরি হিলি বা স্টিপ এই সয়েলে 36। সো তোমার উইথ স্লোপ কেবিটা বাড়ছে না কমছে? বাড়ছে। কেবি বাড়ছে, এক্স্যাক্টলি। আবার ইফ ইউ মুভ অ্যালং দ্য রো, সিজন 1, 2, 3, একই টাইপ, একই ক্লাস অফ ক্যাচমেন্টের জন্য একই ক্লাস, ক্লাস এ টাই থাকছে, বাট as we move from season 1 to 3, দেখো along the seasons কেবিটা কি বাড়ছে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কেবি বাড়ছে। সো ফার্স্ট রোটার দিকে দেখো, সিজন 1 এর জন্য 7, 2 এর জন্য 10, সিজন 3, তার মানে as the rainfall intensity is increasing, কেবি is increasing, তার মানে কি সারফেস রান অফ is increasing। বোঝা গেছে? জি ম্যাম। সো তোমাদের এই টেবিলের ভ্যালুগুলো মুখস্থ করতে হবে না, বাট কনসেপ্টটা, এক্সপ্লেনেশনটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? নেক্সট আমরা যেটা স্টার্ট করেছিলাম, ক্লাসেও দেখিয়েছিলাম, সেটা হলো রেশনাল মেথড। রেশনাল মেথডে কিউপি, কিউপিটা কি ছিল? পিক ডিসচার্জ। ক্লাসে ডায়াগ্রামটা মনে আছে? ডায়াগ্রামটা কি ছিল, কারো মনে আছে? ম্যাম এই পার্টটা তো আমাদের বি সেকশনে পড়ানো হয়নি, আমাদের রিগ্রেশন পর্যন্ত হয়েছিল। ওকে, আচ্ছা। তোমাদের আমি মনে করছিলাম এটা এ সেকশন, আমি পড়াচ্ছি। আচ্ছা, তোমাদের রিগ্রেশনটা যে পড়ালাম আমি, রিগ্রেশনটা কি ছিল? রিগ্রেশনটা ছিল হলো গিয়ে তোমার সারফেস রান অফ বের করার একটা মেথড, রাইট? জি ম্যাম। জি ম্যাম। সো সারফেস রান অফ বের করার একটা ইকুয়েশন দিয়ে, ইকুয়েশনটা কি ছিল? আর ইকুয়ালস টু এ পি প্লাস বি। এখানে দুইটা কনস্ট্যান্ট ছিল, দুইটা কনস্ট্যান্ট হলো গিয়ে তোমার, এই দুইটা কনস্ট্যান্ট এ আর বি।
এই দুইটা কনস্ট্যান্ট, রিগ্রেশন কনস্ট্যান্ট, এই দুইটা বের করার ইকুয়েশন দিয়ে বের করে এই রিগ্রেশন ইকুয়েশনটা সলভ করে ফেললাম। সো ফর এ গিভেন সেট অফ প্রেসিপিটেশন, তুমি যদি এ আর বি জানো তাহলে কি রান অফ বের করে ফেলবা এটা সলভ করে। এবং এই হোমওয়ার্কটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আমি পোস্ট করে দিয়েছি, আজকে বিকাল 5টার মধ্যে ওটা জমা দিয়ে দিবা, ঠিক আছে? ম্যাডাম, অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু ইস্যুস ছিল। বলো, বলো। ম্যাম, প্রথমত হচ্ছে আমাদের টিমস আমাদের টিমসে যখন টিমসের যে লিঙ্কটা দিয়েছেন, সেটা তো লিঙ্কটাই হচ্ছে আপনি এআরসি সেকশনে দিয়েছেন। তো তারাও কি সেই বি সেকশনের টিমে জয়েন হবে, নাকি তাদের জন্য কোনো আলাদা টিম আছে? আহ, তোমাদের টিমসটা তো একটাই টিমস, এই যে WRE 451 সেকশন, সেকশন বি। সেকশন বি হলো কি এক্সামের সেকশন বি, ঠিক আছে? আমি সেকশন ও বি আচ্ছা ম্যাম, করি, আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। ঠিক আছে? আমি তোমরা কি মনে করছো এটা শুধু তোমাদের সেকশনের জন্য? আহ, আচ্ছা ম্যাম, তাহলে হচ্ছে সবাই আহ, এই টিমে জয়েন হবে। হ্যাঁ, আহ, সবাই টিমে ম্যাডাম, জয়েন। সেকেন্ডে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে আপনি কি বলো? ম্যাডাম, আমাদের যে অ্যাসাইনমেন্টটা এখন যে ক্রিয়েট করা আছে, মানে এটাতে আমরা আর কি জমা দিতে পারছি না। এই মানে এটা এটা হওয়ার কারণটা হচ্ছে হ্যালো যে ম্যাম, জি। নেক্সট আমাদের যে সমস্যাটা আছে সেটা পর। তোমরা দুজন কথা বলতেছো? অরিত্র বলো, অরিত্র বলো। হ্যাঁ বলো, একজন বলো। ম্যাডাম, আমি বলে ফেলি। হুম। ম্যাডাম, যে অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করা আছে টিমসে, মানে আমরা ওখানে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছি না। এটার কারণটা হচ্ছে ম্যাডাম যে আগে, আহ, হ্যাঁ, আমাদের টিমসে জয়েন করেছি অ্যাসাইনমেন্ট ক্রিয়েশনের পরে, মানে যার কারণে হচ্ছে যে আমরা ওই অ্যাসাইনমেন্টে লিস্ট করা নাই। সো এটার জন্য যেটা করতে হবে, মানে অ্যাসাইনমেন্টটা আবার মানে নতুন করে ক্রিয়েট করে বুঝতে মানে পেরেছি, আবার হ্যাঁ। অ্যাসাইন করতে হবে, তাহলে আমরা আবার জমা দিতে পারবো। না হলে আর কি জমা দিতে পারছি না ম্যাডাম। হুম, বুঝতে পারছি। আর কিছু প্রবলেম? আর কোনো প্রবলেম? না ম্যাডাম, মেইনলি মানে এটাই প্রবলেম ছিল, মানে অ্যাসাইনমেন্ট আমরা জমা দিতে পারছিলাম না। হোপফুলি এখন পারবা, ঠিক আছে? জি এখন ম্যাডাম, পরে আসছি। যদি কেউ আবার জয়েন করে তখন কি তাদের আবার একই প্রবলেম হবে? জি ম্যাডাম, মানে এই হ্যাঁ, একটা তাদের সমস্যা তো চলছে। একই প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে বলবো ইয়ে করে দিতে, আহ আলাদা করে ইমেল করে দিতে। ইমেল করে দিতে। ওকে হুম, ম্যাডাম। কারণ কয়জন হয়েছে? আচ্ছা, উইল ফিগার দ্যাট আউট, ঠিক আছে? ক্লাসটা নিয়ে আগে, ঠিক আছে? ওকে ম্যাডাম। তো দেখো, রিগ্রেশন ইকুয়েশন দেখা যাচ্ছে এখন? জি ম্যাম। ওকে। সো তোমার রিগ্রেশন ইকুয়েশনের দুইটা কনস্ট্যান্ট এ আর বি, দুইটা আননোন। এই দুইটা আননোন তোমরা সলভ করে করতে পারবা রিগ্রেশন ইকুয়েশন যেভাবে সলভ করে। এই যে তোমার নিউমেরিক্যাল মেথডস দিয়ে এ আর বি পেয়ে গেলে, তোমার যদি পি জানা থাকে প্রেসিপিটেশন সিরিজ, তাহলে রান অফটা তুমি বের করে ফেলতে পারতেছো। এটা তো সবার কাছে ক্লিয়ার, রাইট? এবং এটাই জি তো ম্যাম। বের করছো তোমরা। ওকে, নেক্সট হলো এম্পিরিক্যাল ইকুয়েশন।
why we say this empirical equation? Because empirical equation সেগুলোকেই বলে যখন অনেকগুলো এক্সপেরিমেন্ট করার পর দুইটা ভ্যারিয়েবলের মধ্যে একটা কনস্ট্যান্ট দিয়ে দুইটা ভ্যারিয়েবলকে তোমার রিলেট করা হয়, দোজ আর এম্পিরিক্যাল ইকুয়েশনস। এবং ওই কনস্ট্যান্টটা যেটার ভ্যালু আমরা পাবো সেটা হলো কি একটা নিউমেরিক্যাল ভ্যালু, যেটা অনেকগুলা স্টেট, অনেকগুলা ক্লাসিফিকেশনের উপরে বা অনেক গুলো ক্লাস, যেটা অনেক কিছু ডিপেন্ড করবে। ওই এম্পিরিক্যাল কনস্ট্যান্টটা কয়েকটা জিনিসের উপর, প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, সেটার পরে একটা গিভেন সেট অফ ভ্যালুস থাকবে। এবং এম্পিরিক্যাল কনস্ট্যান্ট আমরা ইউজুয়ালি বের করব, সে ধরো রেনল্ডস নাম্বার বা ফ্রাউড নাম্বার। রেনল্ডস নাম্বার টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। তো রেনল্ডস নাম্বার বের করার জন্য ফর আ গিভেন টেম্পারেচার রেনল্ডস নাম্বার বা ভিসকোসিটি আমরা একটা চার্ট থেকে বের করতে পারবো। দ্যাট ইজ আ এম্পিরিক্যাল কনস্ট্যান্ট। সিমিলার এম্পিরিক্যাল কনস্ট্যান্ট হলো ইন্ডিয়ার উত্তরপ্রদেশ একটা এই রেইনফল আর রান অফ এর মধ্যে রিলেশনশিপ বের করেছে, সেটাকে বলা হচ্ছে বার্লো, এই বিজ্ঞানী, তার নামের উপরে বার্লোস কনস্ট্যান্ট। আর এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে বার্লোস ইকুয়েশন। কিন্তু এটা অনলি অ্যাপ্লিকেবল ফর এর স্মল এরিয়া, মিডিয়াম এরিয়া catchment, that is 130 কিলোমিটার পার স্কোয়ার। সো আমি যখন ক্যাচমেন্টের কথা বলি, আমি বলেছি যে ক্যাচমেন্টটা এমন একটা এরিয়া, সে ফর এক্সাম্পল এইটা একটা ক্যাচমেন্ট, এই শেপটা সবসময় এরকমই হতে হবে, নট নেসেসারি। এই কোনটাকে আমরা ক্যাচমেন্ট বলবো, কতটুকু এরিয়াকে আমরা ক্যাচমেন্ট বলবো, এইটা ডেফিনেশনটা বোঝার জন্য সে মনে করো এই যে যতটুকু বাউন্ডারি, এই বাউন্ডারির উপরে যে কোনো পয়েন্টে আমার প্রেসিপিটেশন পড়ুক না কেন, রেইনফল পড়ুক না কেন, এই রেইনফল আমার যদি এই আউটলেট ও দিয়ে দেখাচ্ছে এটার আউটলেট দিয়ে বের হয়ে যায়, ডিসচার্জ হয়, তাহলে আমার এই পুরো এরিয়াটাকে আমি বলবো দ্য ক্যাচমেন্ট এরিয়া। নাও বাংলাদেশ কি ক্যাচমেন্টের আন্ডারে পড়ে? আমি বলেছিলাম তোমাদেরকে জিবিএম বেসিন, নাম শুনেছো না এটা? GBM বেসিন, গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র, মেঘনা, এই তিনটা রিভারের বেসিনের মধ্যে একটা পোর্শন হলো গিয়ে বাংলাদেশ। এবং পুরা হিউজ একটা জিবিএম বেসিন দিয়ে তুমি একটা গুগল করলেই দেখবা হিউজ একটা এরিয়া, ছোট্ট একটা এরিয়া হলো গিয়ে বাংলাদেশ। এবং বাংলাদেশের ভিতর দিয়ে তোমার বে অফ বেঙ্গলে ডিসচার্জ গুলো, এই সবগুলো নদীর যে ওয়াটার ফ্লো, যেহেতু আমরা ট্রান্সবাউন্ডারি রিভার শেয়ার করি, এদের ফ্লোটা বাংলাদেশের ভিতর দিয়ে যায়। এই রান অফটা বাংলাদেশের ভিতর দিয়ে যায়। এবং বাংলাদেশের যে ফ্লাডিং সিচুয়েশন, এটার এত ফ্লাড প্রোন এরিয়া হওয়ার কারণই হলো আমাদের দেশের এই রিভার রান অফটা হিউজ অ্যামাউন্ট আমাদের বাংলাদেশের পুরাটা বেসিনের অনলি 8% এরিয়া বাংলাদেশের উপরে, বাট পুরা বেসিনের, পুরা ক্যাচমেন্টের অলমোস্ট 80% রান অফ বাংলাদেশের উপর দিয়ে যায়। তার ফলে আমাদের ফ্লাডিং সিচুয়েশন, রিভারিন ফ্লাড, রিভার থেকে পানি উপচে পড়ে ল্যান্ডের ভিতরে আসে, এই ফ্লাডটাকে বলা হয় রিভারাইন ফ্লাড। এই ফ্লাডের সিচুয়েশন গুলো আমরা, এই ফ্লাড খুবই ভালনারেবল আমাদের দেশের মানুষরা, উই ফেস ইট অলমোস্ট এভরি আদার ইয়ার কোনো না কোনো এরিয়াতে। সো তোমাদের ক্যাচমেন্টের ডেফিনেশনটা মাথায় সবসময় ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো ক্যাচমেন্ট হলো অতটুকু এরিয়া, ওইটার উপরে রেইনফল পড়লে ওইটুকু এরিয়ার উপরে যে কোনো পোর্শনেই পড়ুক না কেন, যত ফার্দাস্ট পয়েন্টেই পড়ুক না কেন, রেইনফলটা তোমার এই আউটলেট, একটা কমন আউটলেট দিয়ে তোমার ডিসচার্জটা বের হয়ে যাবে। দিস ইজ দ্য ডিসচার্জ আউটলেট, ঠিক আছে? এবং এই ডিসচার্জ পয়েন্টে যদি আমি একটা ডিসচার্জ মিটার ইনস্টল করি, যে ডিসচার্জ মিটার কি মেজার করে? কিউ মেজার করে ভার্সেস টি। এই ডিসচার্জ যদি মেজার করে, প্রথমে
at the beginning of rainfall কোনো কি হবে না, কোনো ডিসচার্জ থাকবে না। আস্তে আস্তে রেইনফল যখন বাড়তে থাকবে স্টর্ম ইভেন্টের, তখন আমি ডিসচার্জ পাবো। এই পয়েন্টটাকে বলা হয় কিউপি বা পিক ডিসচার্জ। এই পয়েন্টটা যখন রিচ করবে, সেই পয়েন্টটাকে বলা হয়, যেই টাইমে রিচ করবে সেই টাইমটাকে বলা হয় টাইম অফ কনসেন্ট্রেশন, টিসি। এই টাইম অফ কনসেন্ট্রেশন কি? এই যে আমার ক্যাচমেন্ট বর্ডার, ক্যাচমেন্টের এরিয়া, ফারদেস্ট পয়েন্টে, একদম ফারদেস্ট পয়েন্ট থেকে, আউটলেট থেকে ফারদেস্ট পয়েন্টে রেইনফলের একটা ড্রপ অফ ওয়াটার আউটলেটে আসতে যেই পরিমাণ টাইম লাগে, সেই টাইমটাকেই বলা হয় টাইম অফ কনসেন্ট্রেশন। আমি আবার বলছি, একটা ক্যাচমেন্ট এরিয়াতে ফারদেস্ট পয়েন্ট থেকে আউটলেট পর্যন্ত আসতে একটা ওয়াটার মলিকিউলের যেই টাইম অফ ট্রাভেল, যে সময়টুকু লাগে, সেই টাইমটাকে বলা হয় টাইম অফ কনসেন্ট্রেশন। এবং এই যে ডিসচার্জ আমরা যদি মেজার করি, এবং এই ডিসচার্জের এই শেপটাকে মনে রাখতে হবে, কিউ ভার্সেস টি, ডিসচার্জ ভার্সেস টাইম। তুমি যখনই প্লট করবা তখনই এরকম বেল শেপ একটা কার্ভ আসবে। এই কার্ভটাকে বলা হয় হাইড্রোগ্রাফ, যেটা আমরা পরে আরো ডিটেলস দেখবো। সো এই কার্ভটা প্রথমেই কোনো ডিসচার্জ পাওয়া যাবে না, জিরো। আস্তে আস্তে ডিসচার্জ বাড়বে এবং ওভার টাইম ডিসচার্জ আবার জিরো হয়ে যাবে। এই কিউপি যখন রিচ করবে সেই টাইমটাকে বলা হয় টিসি। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? তুমি কি আমার কথা শুনতেছো তোমরা? জি জি ম্যাম। ম্যাডাম, শুনতেছি। সো আমাদের ক্যাচমেন্টের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাডাম। ওকে, এখন এই বার্লোজ ইকুয়েশন আর ইকুয়ালস টু কেবি টাইমস পি, এই বার্লোজ ইকুয়েশন ক্যাচমেন্ট সাইজ লেস দেন 140 কিলোমিটার স্কোয়ার পর্যন্ত, তোমার 130 কিলোমিটার স্কোয়ার পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে ক্যাচমেন্টের এরিয়া, অ্যাভারেজ ক্যাচমেন্ট। ঠিক আছে, এই ক্যাচমেন্ট গুলার আমি বললাম না যে এম্পিরিক্যাল ইকুয়েশন অলওয়েজ প্যারামিটারের উপরে ডিপেন্ড করে এবং একটা টেবিল অথবা চার্ট থেকে বের করা হয়। বার্লোস টেবিল হলো গিয়ে এইটা, টেবিল 5.1। এই টেবিলের ভ্যালুস তোমাদের প্রত্যেকটা মনে না রাখলেও তোমাদের টেবিলটা বুঝতে হবে। এই টেবিলটা যেটা আমি প্রথমে ক্লাসে এক্সপ্লেন করলাম, ঠিক আছে, সিজন ওয়াইজ ভ্যারি করে কেবি, এবং ক্যাচমেন্টের টাইপ অনুযায়ী তোমার কেবিটা ভ্যারি করে। এটা কি বোঝা গেছে? এটা কি আবার বলতে হবে? না ম্যাম, এটা বুঝতে পেরেছি। ওকে, নেক্সট এবং সবচাইতে the most used method to find surface runoff is the rational method. একটা ইঞ্জিনিয়ার সব সময় মানে মোস্ট কমনলি ইউজড মেথড হলো গিয়ে the rational method, এবং এই rational method হলো ওই যে পিক ডিসচার্জ কিউপি সাথে রিলেশনশিপ দেয় আমাদেরকে। কিউপি ইকুয়ালস টু সি আই ক্যাপিটাল এ। এখন সিটা কি? সিটা হলো কোফিশিয়েন্ট অফ রান অফ। রেশনাল মেথডের কোফিশিয়েন্ট অফ রান অফ কে বলা হয় সি, ক্যাপিটাল সি। আই হলো ইন্টেন্সিটি অফ রেইনফল। নাও হোয়াট ইজ ইন্টেন্সিটি অফ রেইনফল? রেইনফল আমরা ইউজুয়ালি what is the unit of rainfall? মিলিমিটার। millimeter. Most commonly used is millimeter or centimeter. আমাদের দেশে আমরা millimeter ইউজ করি। Intensity হলো rainfall per unit time. Usually ধরো আমরা রেইনফল কতটুকু হয়েছে, আর এই মুহূর্তে যদি একটা বৃষ্টিপাত শুরু হয়, একটা স্টর্ম ইভেন্ট বলি আমরা, যে কোনো রেইনফল ইভেন্টকে আমরা স্টর্ম ইভেন্ট বলি। একটা স্টর্ম ইভেন্ট স্টার্ট হলে এটা শেষ হওয়া পর্যন্ত আমরা টাইমটা মেজার করলাম, তারপরে টোটাল হাইট কতটুকু হলো, তো ওটা রেইনফল রেইন গেজ দিয়ে মাপা যায়। ঠিক আছে, রেইন গেজ দিয়ে রেইনফল অ্যামাউন্ট মাপা হলে টাইম দিয়ে ডিভাইড করলে তার মানে কি রেইনফল পার ইউনিট
অফ টাইম আমরা পাচ্ছি না, ইউজুয়ালি মিলিমিটার পার আওয়ার আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, বাট ডিপেন্ডিং অন ডিফারেন্ট সিচুয়েশন মিলিমিটার পার সেকেন্ডও অনেক সময় ইউজ করা হয়, ঠিক আছে? সো কিউপি, which is the peak discharge, equals to CIA. A is the catchment area. For T greater than or equal to TC. TC টা কি মনে আছে? টাইম অফ কনসেন্ট্রেশন। Time of concentration. TC এর সাথে QP এর রিলেশনশিপ কি? How are TC and QP related? ম্যাম যখন কিউপি হচ্ছে ওই টাইমটাই হচ্ছে আমরা টিসি বলতেছি। Right. যেই মুহূর্তে আমার পিক ডিসচার্জটা হচ্ছে সেই টাইমটাকে, করেসপন্ডিং টাইমটাকে বলা হচ্ছে টিসি। এটার মানে হলো টিসিটার তুমি যদি ডেফিনেশন দেখো তাহলে দেখবা টিসি হলো গিয়ে টাইম অফ কনসেন্ট্রেশন ইজ দ্য টাইম দ্য water molecule takes for a drop of water for the farthest point of the catchment to reach the outlet. তার মানে টাইম একটা ক্যাচমেন্টের ফার্দেস্ট পয়েন্ট থেকে যেই মুহূর্তে আউটলেটে তোমার চলে আসলো, তার মানে কি এই ফার্দেস্ট পয়েন্ট থেকে যদি আউটলেটে চলে আসে এই টাইমটাকে বলা হচ্ছে, এই টাইম অফ ট্রাভেলটাকে বলা হচ্ছে টিসি। At that point, all the water has actually flown out of the outlet. একটা farthest water molecule যদি আউটলেট থেকে বের হয়ে যায় তার মানে কি আর কোনো ওয়াটার বের হওয়ার নাই, ঠিক আছে? So QP, the peak discharge, will occur only at the simultaneous time of TC, when all the water has traveled out of the outlet. So this is how QP and TC are related, ঠিক আছে? Because TC and QP occurs at the same time. Okay, intensity of rainfall, এই I আমার rational method এর একটা পয়েন্ট। আমরা একটা প্রবলেম করব, এ তো আমি বলে দিচ্ছি। নাও see the coefficient of runoff in rational method, এইটা কিভাবে তোমার চেঞ্জ হচ্ছে। সো আমাদের মাথায় রাখতে হবে সিটা কি, সিটা হলো রান অফ কোফিশিয়েন্ট। ওকে, এখন একটা সয়েল, ক্লে সয়েল যদি হয়, ক্লে সয়েলের ভেতরে কি পানি ইজিলি ঢুকবে? না ম্যাম। কম। সো ক্লে সয়েলের উপরে আমার যদি টেরেন টাইপ, ক্যাচমেন্ট টাইপে, ক্যাচমেন্টটাতে সয়েল টাইপ থাকে ক্লে সয়েল বা সিল্ট সয়েল, সিল্টি সয়েল, তখন কি আমরা রান অফ বেশি পাবো না কম পাবো? রান অফ বেশি পাবো। রান অফ বেশি পাবো, তার মানে কি ডিসচার্জটা বেশি হবে, তখন সিটাও বেশি হয়ে যাবে, হায়ার সি পাবো। এবং স্যান্ডি সয়েলে যেহেতু তোমার ওয়াটার পেনেট্রেট করবে, ওয়াটারটা ইনফিলট্রেট করে যাবে, আমরা রান অফ কম পাবো, সো লোয়ার সি হবে। সো সয়েল টাইপের সাথে কিভাবে সি চেঞ্জ হয় এটা আমাদের দেখতে হবে, মাথায় রাখতে হবে যে ক্লে সয়েলে হায়ার সি থাকবে। কেন থাকবে হায়ার সি? বিকজ ক্লে সয়েল ইমপারমিয়েবল, স্যান্ডি সয়েল যেহেতু পারমিয়েবল, এখানে ওয়াটার ইনফিলট্রেট করবে বেশি, সো সারফেস রান অফ কম পাবো আমরা, সো লোয়ার সি। স্লোপ অফ ক্যাচমেন্ট, স্টিপ স্লোপ, স্টিপ স্লোপে তোমার অ্যালং দ্য স্লোপ কম্পোনেন্ট, গ্র্যাভিটির কম্পোনেন্ট যেটা থাকবে সেটা আমার রান অফের উপরে একটা এফেক্ট ফেলে, এবং অ্যালং দ্য স্লোপ মোমেন্টামটাও মানে ভেলোসিটিও বেশি হবে ওয়াটার মলিকিউলের উপরে। সো ওয়াটার মলিকিউলস উইল বি মোর প্রোন টু ফ্লো অ্যালং দ্য স্লোপ, এর জন্য সারফেস রান অফ আমার ভলিউমটা বেশি পাওয়া যায় স্টিপ স্লোপ বা হিলি এরিয়াজে। সো যেহেতু সারফেস রান অফ বেশি হয় ডিউ টু গ্র্যাভিটির along the slope component, এর জন্য হায়ার সি। ফ্ল্যাট স্লোপ যদি থাকে, তার মানে ফ্ল্যাট ল্যান্ড, ফ্ল্যাট টেরেন, কোনো উঁচা নিচা বা কোনো হিলি এরিয়া না, স্লোপ নাই, মনে করো জাস্ট একটা ফিল্ড, ওটা ফ্ল্যাট, ওটা স্লোপ নাই, ওখানে আমরা সারফেস রান অফ কম পাবো।
বিকজ স্লোপের এফেক্টটা পাওয়া যাচ্ছে না। অল আদার থিংস রিমেইনিং সেম, আমাদের সারফেস রান অফ কমবে এবং সি, ক্যাপিটাল সিটাও আমার লোয়ার পাবো। কাল্টিভেশন, এখন একটা পিস অফ ল্যান্ড যেখানে একটা ক্যাচমেন্ট, সেখানে যদি পুরোটাই হলো গ্রাস দিয়ে ভর্তি থাকে, ঠিক আছে, অথবা এনি আদার সর্ট অফ কাল্টিভেশন, ভেজিটেশন কভার যদি থাকে, প্রত্যেকটা ভেজিটেশনে মনে রাখবা ভেজিটেশনের সাথে কি থাকে, ভেজিটেটিভ কভারের সাথে থাকে হলো রুট সিস্টেম। এই রুট সিস্টেম ওয়াটারটাকে অ্যাবজর্ব করে ফেলে। সো যখনই রুট সিস্টেম থাকবে ইনফিল্ট্রেশন বাড়বে, তার মানে ভার্টিক্যাল মুভমেন্ট অফ ওয়াটার ফ্রম দ্য সারফেস, টপ সারফেস টু ডাউন, এটা বাড়বে। যখনই আমার ওয়াটার পার্কুলেট করছে, ইনফিল্ট্রেট করছে গ্রাউন্ডের ভিতরে, তখন তো সারফেস রান অফ কমে যাবে। যখনই তোমার কাল্টিভেটেড সয়েল থাকবে, তখনই মনে করবা কাল্টিভেটেড সয়েল, সেকেন্ড ওয়ান, কাল্টিভেটেড সয়েল যখন থাকবে তখন আমার সারফেস রান অফ কমবে, ঠিক আছে, আমার সারফেস রান অফ কমবে এবং সিটা তখন কমে যাবে। আর আনকাল্টিভেটেড, ব্যারেন, কোনো গাছপালা, গ্রাস, কোনো কভার নাই, কোনো রুট সিস্টেমও নাই ওখানে। প্লান্টেশন না থাকলে, প্লান্টের সাথেই না রুট আসে, সো প্লান্টেশন না থাকলে আনকাল্টিভেটেড সয়েলে অলওয়েজ ওয়াটার উইল ফ্লো ওভার দ্য সারফেস, সারফেস রান অফটা বেশি থাকবে এবং এটার জন্য হায়ার সি। এইটার একটা, এই কনসেপ্টের একটা ইম্পর্টেন্ট ইমপ্লিকেশন আছে। সেই ইমপ্লিকেশনটা কি, আমাদের আমাদের যে ডিএনডি বাঁধ, ঠিক আছে, বা আরো যে তোমার ফ্লাড প্রোটেকশন ড্যাম আমরা তৈরি করি, একটা শহর রক্ষা বাঁধ যেগুলোকে বলি, এই শহর রক্ষা বাঁধের ঢালে তোমার এখন কিন্তু গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে, ঘাস লাগিয়ে দেওয়া হচ্ছে, বিকজ ওয়াটারটা যাতে পেনেট্রেট করে তোমার ইনফিল্ট্রেট করে গ্রাউন্ড ওয়াটার টেবিলে ওয়াটার রিচার্জে চলে যায়, সেটা সারফেস রান অফ এর কিছুটা ভলিউম রিডাকশনে এফেক্ট করে। তাহলে বন্যা, এগুলো হলো গিয়ে আমাদের নন স্ট্রাকচারাল মেজার্স অফ ফ্লাড প্রোটেকশন, ঠিক আছে। সারফেস রান অফ তোমার কমানোর জন্য শহর রক্ষা বাঁধের গায়ে, স্লোপে তোমার গ্রাস কাল্টিভেট করে দেওয়া হয়, গ্রাস কার্পেটিং করে দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট, ভেজিটেটিভ কভার। এখন এই কাল্টিভেশন আর ভেজিটেটিভ কভারের মধ্যে ডিফারেন্স কি বলতো? এফেক্ট একই, কাল্টিভেটেড সয়েল, ভেজিটেটিভ কভার থাকলে লোয়ার সি, বিকজ ভেজিটেশন, কাল্টিভেশন সবগুলোই প্লান্ট বেসড এবং প্রত্যেকটা প্লান্টের সাথেই রুট সিস্টেম থাকবে। রুট সিস্টেম থাকলেই তোমার অ্যাবজর্পশন, ওয়াটার অ্যাবজর্পশন বেড়ে যায়, সারফেস রান অফ কমে যায়, সো লোয়ার সি হবে। সো ভেজিটেটিভ কভার হলো গিয়ে ওয়েল গ্রোন প্লান্টস, ঠিক আছে, বড় গাছপালা, এটাকে ভেজিটেশন বলা হয়, যেটা ম্যান মেড করা। ধরো ওটা প্যাডি ফিল্ড বা সুগার কেন ফিল্ড, যেটা ইরিগেশন করে আমরা করি, সেটাকে বলা হয় কাল্টিভেশন। আর ভেজিটেশন হলো গিয়ে তোমার ওইটা ন্যাচারালি যেটা অকার করে, ঠিক আছে, ন্যাচারালি তোমার কিছু না লাগালেও যেগুলো ফরেস্ট ইয়ের মধ্যে থাকে, সেগুলো হলো গিয়ে ভেজিটেশন। ওয়েল, রেইনফল ইন্টেন্সিটির সাথে আমাদের একটা রিলেশনশিপ, এই যে টিসি, একটা ফর্মুলা আছে, কার্পিজ ফর্মুলা, এটা মনে রাখতে হবে তোমাদের। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ইকুয়েশন, এটা পরীক্ষাতে দিয়ে দেওয়া হবে না, ঠিক আছে। সো এই কার্পিজ ইকুয়েশনটা মাথায় রাখতে হবে। কার্পিজ ইকুয়েশনটা কি করে? কার্পিজ ইকুয়েশনটা gives the time of concentration in minute, মিনিটে দেয়, সেকেন্ডেও না, আওয়ারেও না। 0.01947 L to the power 0.77 times S to the power minus 0.385. L হলো length of flow, length of catchment. S হলো slope of the average slope of the catchment, ঠিক আছে। সো এই ইকুয়েশনটাকে বলা হয় কার্পিজ ইকুয়েশন ফর টাইম অফ কনসেন্ট্রেশন একটা ক্যাচমেন্টের। নেক্সট, তোমাদের
একটা কনসেপ্ট ইন্টেন্সিটি ডিউরেশন ফ্রিকোয়েন্সি, আইডিএফ। এই আইডিএফ কার্ভ, ঠিক আছে, ইন্টেন্সিটি ডিউরেশন ফ্রিকোয়েন্সি। কিসের ইন্টেন্সিটি, কিসের ডিউরেশন, কিসের ফ্রিকোয়েন্সি? এটা হলো রেইনফলে। ধরো রেইনফল হতে পারে, সারফেস রান অফ হতে পারে, অনেক কিছুরই আইডিএফ কার্ভ আমরা বের করি। এই আইডিএফ কার্ভ হলো একটা ইঞ্জিনিয়ারের সবচাইতে হ্যান্ডি টুল টু ডিজাইন এনি ইনফ্রাস্ট্রাকচার। কারণ তুমি এনি ইনফ্রাস্ট্রাকচার যেটা হলো তোমার বিল্ডিং এর জন্য তেমন একটা লাগে না, কিন্তু তুমি যদি রোড স্ট্রাকচার ডেভেলপ করো, ব্রিজ করো, তাহলে আইডিএফ কার্ভ তোমাকে ইউজ করতেই হবে। এই আইডিএফ কার্ভ এরকম দেখায়। এটা অ্যাক্সিস গুলা হলো গে, ফার্স্ট লেফট হ্যান্ড ওয়াই অ্যাক্সিসটা হলো প্রেসিপিটেশন ইন্টেন্সিটি ইন ইঞ্চ পার আওয়ার, এক্স অ্যাক্সিস হলো ডিউরেশন, কতক্ষণ ধরে রেইনফলটা হচ্ছে, ডিউরেশন, এবং এটা লগ লগ পেপারে এরকম দেখাচ্ছে, ঠিক আছে, লগ লগ গ্রাফ। আর রাইট হ্যান্ড সাইডের ওয়াই অ্যাক্সিস হলো গিয়ে রিটার্ন পিরিয়ড। এটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, রিটার্ন পিরিয়ড। এই রিটার্ন পিরিয়ড কি? রিটার্ন পিরিয়ড হলো গিয়ে একটা স্টর্ম ইভেন্ট হলো, এটা কত বছর পর পর আসবে সেইটা ডিফাইন করার সেই কনসেপ্টটাকেই বলা হয় রিটার্ন পিরিয়ড। এই রিটার্ন পিরিয়ডটাকে আমরা টি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। সে একটা 2 বছর, 2 ইয়ার রিটার্ন পিরিয়ডের একটা স্টর্ম ইভেন্ট, এটা 2 বছর পর পর রিটার্ন করবে। এটার প্রবাবিলিটি অফ অকারেন্স বলা হয় 1/p, হলো গিয়ে রিটার্ন পিরিয়ড দেখায়। সো p is probability of occurrence. সো p টাকে আমরা ডিনোট করতে পারি 1/t. সো 2 year রিটার্ন পিরিয়ডে যে কোনো একটা স্টর্ম, it will occur at a probability rate of 1/2.5. সো 2 year রিটার্ন পিরিয়ডের তার মানে এই 2 বছর পর পর যে amount of rainfall, একটা amount, say any amount of rainfall or any intensity of rainfall, এটা ঘন ঘন আসবে। আর ইঞ্জিনিয়াররা যদি কোনো রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করে, এখানে হিউজ একটা ইনভেস্টমেন্ট থাকে। এই হিউজ ইনভেস্টমেন্টের জন্য আমাদের মার্জিন অফ সেফটিটাও তোমার অনেক বেশি হতে হবে। সো 100 year রিটার্ন পিরিয়ড ধরে আমরা ইউজুয়ালি ডিজাইন করি যে কোনো ব্রিজ, ঠিক আছে। সো 100 year রিটার্ন পিরিয়ডের তার মানে কি, তোমরা বলো তো, 2 year রিটার্ন পিরিয়ডে যেই স্টর্ম ইভেন্টটা হচ্ছে সেইটা ম্যাগনিটিউড কি বেশি হবে? ধরো রেইনফল অ্যামাউন্ট, সেটার কি বেশি হবে, নাকি 100 year পর পর যে রেইনফলটা আসতেছে সেইটার ম্যাগনিটিউড বা ইন্টেন্সিটি সেটা বড় হবে? 100 ইয়ার একটা। 100 year এটা এক্স্যাক্টলি। কারণ 2 year পর পর ছোটখাটো রেইনফল, ধরো 50 মিলিমিটার, বাংলাদেশের অ্যাভারেজ রেইনফল কত? তোমরা দুইটা কোয়েশ্চেন, এটা তোমরা সার্চ করবা, বাংলাদেশের পার ইয়ার অ্যাভারেজ রেইনফল কত। আর এই ইয়ারে 2023-তে আমরা হাইয়েস্ট রেইনফল কত পেয়েছি? এই দুইটা তোমরা বের করবা। সো এই দুইটা, তাহলে তোমরা একটা আইডিয়া পাবা। সো এক্সট্রিম রেইনফলের একটা কনসেপ্টটা কি? এক্সট্রিম রেইনফলের কনসেপ্ট হলো যে তোমার যে কোনো মনসুন সিজনে 4-5 ঘন্টার মধ্যে 230 মিলিমিটার, মনে করো গত বছর 230 মিলিমিটার আমরা রেইনফল পেয়েছি রংপুর সিটিতে 4 ঘন্টার মধ্যে। রংপুর সিটি পুরো বগ ডাউন হয়ে গেছিল। কেন? আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ কি? রাস্তার পাশে ড্রেন, যে এই যে যদি রেইনফল হয়, বৃষ্টিপাত হয়, এই পানিটা কই যাবে সেটা ডিজাইন করা।
ড্রেনেজ সিস্টেম ডিজাইন করা। এই ড্রেনেজ সিস্টেম ডিজাইনের এটার নাম একটা কিন্তু স্পেশাল নাম আছে, স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম। স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম, SWDS। এই স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেমের ড্রেনটা আমরা রেক্ট্যাঙ্গুলার করতে পারি। সেই ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার আমার কতটুকু এরিয়া হবে সেটা আমাদের বের করতে হবে। যদি আমরা সার্কুলার ড্রেন দেই, সার্কুলার SWDS দেই, তাহলে সার্কুলারের ডায়ামিটার আমার বের করতে হবে। এইটাই হলো গিয়ে আমার মেইন কাজ যখন আমি রাস্তা ডিজাইন করব। তো এই যে ডায়ামিটারটা আমি বের করব, সার্কুলার যদি আমার ড্রেন হয়, এই ডায়ামিটারটা বের করব এই চার্টটা থেকে। LGED নাম শুনেছো নিশ্চয়ই তোমরা, রোডস এন্ড হাইওয়েজ, LGED। সো জি ম্যাম। LGED তোমার প্রত্যেকটা পৌরসভা, বাংলাদেশের প্রত্যেকটা পৌরসভার জন্য এই ইন্টেন্সিটি ডিউরেশন কার্ভটা এস্টাবলিশ করেছে, একটা অ্যাভারেজ মেথড আছে। তোমাদের সিলেবাসে নাই IDF কার্ভটা বের করার জন্য, বাট তোমাদের যদি কখনো ফিউচারে লাগে, সুব্রামানিয়ার বইতে খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া আছে, ঠিক আছে? সো IDF কার্ভ ইউজ করে পৌরসভার জন্য ডেভেলপ করেছে, ইউনিয়নের জন্য ডেভেলপ করবে ওভার দ্য ইয়ার্স। এখন তোমরা ওই পৌরসভায় ওইখানে যেখানে তোমাদের সাইট সেখানে যাবা, সেইখানের জন্য IDF কার্ভ বের করবা। এই IDF কার্ভ বের করার পর তোমার কাজটা কি হবে, সে কত ডিউরেশনের আজকে 40 মিনিট ধরে রেইনফল হলো, ঠিক আছে? বা এখানে ইউজুয়ালি অ্যাভারেজ ডিউরেশনটা কত হয় রেইনফলের, বা তুমি ওই এরিয়াতে অ্যাভারেজ ইন্টেন্সিটি অফ রেইনফল কি, সেখান থেকে যে কোনো একটা জায়গা থেকে তুমি শুরু করবা। প্রেসিপিটেশন ইন্টেন্সিটি সে ওই ওই এলাকায়, যে এলাকায় তুমি ডিজাইন করবা, 3 ইঞ্চ পার আওয়ার, ওইখানে হাইয়েস্ট রেইনফল রেকর্ডটা দেখবা। হাইয়েস্ট রেইনফল রেকর্ড দেখে ইউজুয়ালি কত আওয়ার্স ধরে এটা হয়, ওটার সাথে ওভার দ্য ইয়ার্স কয়েক বছরের অ্যাভারেজ করে তুমি অ্যাভারেজ ইন্টেন্সিটি অফ রেইনফল ক্যালকুলেট করবা। অ্যাভারেজ ইন্টেন্সিটি অফ রেইনফল ক্যালকুলেট করার পরে তুমি তোমার রিটার্ন পিরিয়ড যদি 100 হয়, তুমি 100 ইয়ার রিটার্ন পিরিয়ডের জন্য ইউজুয়ালি কত ডিউরেশন, কতক্ষণ রেইনফলটা থাকে সেটা বের করবা, ঠিক আছে? সে ইটস সামথিং অ্যারাউন্ড 68, ঠিক আছে? 68 মিনিট ধরে রেইনফল থাকে। তাহলে তুমি বুঝে যাবা ওয়াটার স্ট্যাগনেশন, ওয়াটারটা রেইনফল সারফেসে ওয়াটারটা তোমার লগিং কতক্ষণ হতে পারে, তার মানে অ্যাভারেজ অ্যারাউন্ড 68 মিনিট থাকতে পারে। সেইটা ধরে তোমার আরো কিছু ক্যালকুলেশন করে ওই এরিয়াটা কত, ক্যাচমেন্ট এরিয়া বের করবা, অ্যাভারেজ ইন্টেন্সিটি জানো, ওই এরিয়ার সিটা জানতে হবে, তারপরে পিক ডিসচার্জটা তোমরা বের করবা রেশনাল মেথডে। So this is the use of IDF curve. Very important IDF curveটা। তোমার হাইড্রোগ্রাফ আমরা অনেক কিছুই পড়বো, অনেক ইকুয়েশন পড়বো। এট দ্য এন্ড অফ দ্য ডে দেখবা যে এই চার্টটাই তোমার কেমনে ইউজ করবা এবং এই চার্টটা থেকে কিভাবে ইনফরমেশন গ্যাদার করবা ডিজাইন করতে যাওয়ার গেলে এটাই তোমার দরকার হচ্ছে। আমরা একটা প্রবলেম দেখি রেশনাল মেথডে সলভ করার। This is the problem. Problem 2. An urban area has a runoff coefficient of 0.3 and an area of 0.85 kilometer square. তার মানে কি, runoff coefficient C জানতেছি, area 0.8A given 0.85 kilometer square, slope of the catchment eto, and the maximum length of travel of water is 950 meter. The maximum depths of rainfall along with durations for a 25-year return period are given below. এই যে 5 মিনিট পর পর রেইনফলের 5, 10, 20, 30, 40, 60 এত মিনিট পর পর রেইনফল হচ্ছে এবং কত ডেপথ অফ রেইনফল হচ্ছে ওইটা মেজার করে বলে দিচ্ছে। তোমাকে বের করতে বলা হয়েছে এস্টিমেট দ্য রিকোয়ার্ড পিক ফ্লো রেট for the catchment for a 25-year return period. So তোমরা ফার্স্ট ডে কি করবা,
কিউপি বের করতে বলা হয়েছে, তাই না? পিক ফ্লো রেট, এটা কি বোঝা গেছে? জি ম্যাম। ওকে, অরিত্রই রেসপন্ড করছো। ক্লাসে বাকি 58 জন কি করছো? ম্যাম আমি শাহরিয়ার। তুমি শাহরিয়ার, আচ্ছা। তোমার রোল নাম্বার কত শাহরিয়ার? 67। 67। বাকিরা কি করছো? ভিডিও অফ করে ঘুমাচ্ছো? না নো ম্যাম। আচ্ছা, থাকলেই ভালো। সো কিউপিটা বের করতে হবে। কিউপির ফর্মুলা কি ছিল? CIA। সিআইএ। সো সি দেওয়া আছে এখানে, জি ম্যাম 0.3। এ দেওয়া আছে, জি ম্যাম 0.85। ওকে। আইটা দেওয়া নাই না? জি ম্যাম। আইটা বের করতে হবে। কিভাবে বের করবা? আইটা কি ছিল? রেইনফল পার ইউনিট টাইম। সো একটা কতক্ষণ ধরে আমার কিউপিটা কোন টাইমে হয়েছে, পিক ডিসচার্জ, সেটা বের করার জন্য টিসির একটা ফর্মুলা ছিল না, কার্পিচ ফর্মুলা? এই টিসিটা যদি আমি বের করি, টিসিটা বের করতে পারবো? এল দেওয়া আছে, এস দেওয়া আছে, তাই না? জি ম্যাম। জি ম্যাম, ফর্মুলায় বসানো হোক। হ্যাঁ, সো টিসিটা বের করে ফেলো। এই যে টিসি কত? 27.39 মিনিট আসবে। 27.4 মিনিট। 27.4 মিনিট। এই চার্টে দেখো ডিউরেশনে, এই টেবিলে কি দিয়ে দেওয়া আছে ডাইরেক্টলি 27.4 এ কত ডেপথ অফ রেইনফল আমরা পাচ্ছি? না ম্যাম। এইটা বের করার জন্য আমাদের ইন্টারপোলেশন করতে হবে। সো ইন্টারপোলেট করে দেখো 27.4 মিনিটে করেসপন্ডিং রেইনফল কত আসে? ফোর্টি সেভেন পয়েন্ট ফোর। ম্যাম কত? 47.4। 47.4 মিলিমিটার, রাইট? 47, তার মানে আমার পিক ডিসচার্জ ইকুইভ্যালেন্ট তোমার রেইনফল হলো, বিকজ এটা টিসি, টিসিটা ছিল 27.4, ওই টিসির করেসপন্ডিং রেইনফল ডেপথ হলো 47.4 মিলিমিটার। ঠিক আছে, আমরা তাহলে এই রেইনফল জানলে আমরা রেইনফল অ্যামাউন্ট জানতেছি এবং টাইমটাও জানতেছি, আমরা আইটা বের করে ফেলতে পারবো না? জি ম্যাডাম। জি ম্যাম। 47.4 ডিভাইডেড বাই 27.4, সেটাই তো আমাদের আই, রাইট? জি ম্যাম। তাহলে বের করে ফেলো কত হচ্ছে। 1.73 এসছে। 1.73 কি হচ্ছে এটা? কতটা আসবে আমার? মিলিমিটার পার এটা ম্যাডাম মিলিমিটার পার মিনিট। মিনিট। মিটার পার মিনিট। পার মিনিট। এটাকে তোমার মিলিমিটার পার মিনিটটাকে মিলিমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে, ঠিক আছে, ইন্টেন্সিটিটা। সো আসবে 104 এর মতন মিলিমিটার পার আওয়ার। সো আইটা যদি আমি জানি, এ জানি, সি জানি, সো আমি কিউপিটা পেয়ে যাব। এবং কিউপি এটা কি একটা ডিসচার্জের তোমার
স্ট্যান্ডার্ড ইউনিট হলো মিটার কিউব পার সেকেন্ড, কিউমেক, ঠিক আছে? সো ওইভাবে করে তোমরা কিউমেকে সবসময় মিটার কিউব পার সেকেন্ডে অলওয়েজ রিপ্রেজেন্ট করবা, আর ইন্টেন্সিটিটা অলওয়েজ মিলিমিটার অর সেন্টিমিটার পার আওয়ারে নিয়ে আসবা। এটা হলো গিয়ে, এটাই মনে রাখতে হবে যে স্ট্যান্ডার্ড ইউনিট কি, ইন্টেন্সিটির হলো গিয়ে মিলিমিটার পার আওয়ার অথবা সেন্টিমিটার পার আওয়ার, আর ডিসচার্জের জন্য এটা হলো গিয়ে মিটার কিউব পার সেকেন্ড। যেটাতেই আসে না কেন এই দুটাতে কনভার্ট করতে হবে। ফাইনালি যেটা তোমরা দিবা সেটা হলো গিয়ে স্ট্যান্ডার্ড ইউনিটে এক্সপ্রেস করতে হবে। দ্যাটস ইট ফর টুডে, ঠিক আছে? ওকে ম্যাডাম। ম্যাডাম, আরেকটা জিনিস, আমাদের যে বলেছিলেন যে তারপর আমি যারা করবো তোমাদের আহ, attendance নিব। আচ্ছা না, 66, ওকে, Present, ma'am. 67, প্রেজেন্ট ম্যাম। 68, Yes, ma'am. 69, 70, Yes, ma'am. 69, 9, 71, Present, ma'am. 2, Yes, ma'am. 3, Yes, ma'am. 4, Present, ma'am. 5, 6, Yes, ma'am. 7, Present, ma'am. 8, 79, 80, Yes, ma'am. 81, Yes, ma'am. 2, Present, ma'am. 3, Yes, ma'am. 4, Yes, ma'am. 5, Yes, ma'am. 6, Yes, ma'am. 7, Yes, ma'am. 8, 88, 89, প্রেজেন্ট ম্যাম। 90, 91, 92, Present, ma'am. 93, 91. Ma'am, 91. আচ্ছা হ্যাঁ দিয়েছি, 93, Yes, ma'am. 94, Yes, ma'am. 95, Yes, ma'am. 96, Yes, ma'am. 97, Yes, ma'am. 98, Yes, madam. 99, Yes, ma'am. 100, 1, 101, 2, Yes, ma'am. 3, 4, Yes, ma'am. Yes, ma'am. 5, Present, ma'am. 105. হ্যাঁ দিয়েছি, 6, Yes, ma'am. 7, 8, 9, Yes, ma'am. 10, Yes, ma'am. 11, 111, 12, Ma'am, 108, Yes, ma'am. ma'am. ঠিক আছে, 12, Yes, ma'am. 13, Yes, ma'am. 14, Present, ma'am. 15, Yes, ma'am. 16, Yes, ma'am. 17, Present, ma'am. 18, Present, ma'am. 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, 121, 22, Yes, ma'am. 23, Yes, ma'am. 4, Yes, ma'am. 25, Yes, ma'am. 26, Yes, 27, ma'am. 28, I'm 27. হ্যাঁ, 28, 29, Yes, ma'am. Yes, 30, Yes, ma'am. 30. ওকে ঠিক আছে, Ma'am, 107. Madam, irregular batch. বলো Irregular batch. একটু বলো। 0704096. 096, 0704096. আচ্ছা আর Ma'am, কেউ আছে? 101. 107, madam.
পুরোটা বলো স্টুডেন্ট আইডি 1904107 1904107 আর কেউ আছো? ম্যাম Ma'am, 1904-101 কত ব্যাচের? 101 কত ব্যাচের? ম্যাম Ma'am, 1904-101 1904-075 ম্যাম 1904-101 হ্যাঁ দিয়েছি, 4 জন তোমরা। ঠিক আছে, ওকে। এখন আর কেউ না থাকলে আমি মিটিংটা শেষ করছি, ঠিক আছে? ম্যাডাম একটা জিনিস জাস্ট, হ্যাঁ হ্যাঁ বলো। যাদের সাব 19 batch 79, Madam, 19 batch 19. 19 batch 19, 19। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো কি বলবো। ম্যাডাম যাদের সাবমিশন দিতে প্রবলেম হচ্ছে, আপনি বলছিলেন যে মেইল দিতে, মানে আমরা মানে কোন আমি মেইলে পাঠাবো? মেল দিও না, আমি আবার অ্যাসাইনমেন্টটা ইয়ে করব, পোস্ট করে দিব, ঠিক আছে? ম্যাডাম আমি অ্যাসাইনমেন্টটা আবার ক্রিয়েট করতেছি। এখন আমি অ্যাসাইনমেন্টটা এখন ডিলিট করে, আমার আরেকটা ক্লাস আছে, ক্লাস শেষ করে আমি আবার পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? ম্যাডাম হুম ঠিক জি আছে। ম্যাডাম, আরো অনেকে জয়েন করছে তো তো হুম একেবারে যদি করতেন তখন হচ্ছে সবাই পেতো হ্যাঁ assignment। exactly, ঠিক আছে, কফি।